আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঠিক আছে, চলেন তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথম ক্লাস, প্রথম ফ্রি ক্লাস। আসলে আজকের ক্লাসে আমরা মূল পড়াশোনার মধ্যে চাইলেও ঢুকতে পারবো না। প্রথম ক্লাসে আপনাদের অনেক প্রশ্ন থাকবে মনের মধ্যে, এটাই স্বাভাবিক। তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। আপনাদের প্রশ্ন করতে হবে বিষয়টা এরকম না, আমি জানি আপনাদের মনে কি কি প্রশ্ন আছে, সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা মূলত আজকে আমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব, যে আমাদের যে আমরা এসে জব প্রিপারেশন নিচ্ছি, আমাদের এই জব প্রিপারেশনের জন্য আমাদের কি কি পড়তে হবে আসলে ট্রিপল ডিপার্টমেন্টের জন্য, অর্থাৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রোমেডিক্যাল যেটাই বলি না কেন, আমাদের আসলে কি কি পড়তে হবে, পুরো ডিপার্টমেন্টের সিলেবাসটা কি কি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। হয়তোবা ইন ডিটেল সবকিছু বলতে পারবো না, কেননা প্রথম দিনেই তো আর চাইলেও সবকিছু আলোচনা করা যায় না। আমি জাস্ট মূল টপিকস গুলোর নাম বলবো, যে এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে, সেগুলো আপনারা একটু নোট করে নেবেন, আপনাদের কাজে লাগবে। আহ নিজে নিজেই পড়েন বা যেখানেই পড়েন না কেন, এখানে ভর্তি হয়েই পড়েন আর যেভাবেই পড়েন না কেন, এগুলো আপনাদের কাজে লাগবে আসলে। তো চাইলে এগুলো একটু নোট করে রাখতে পারেন। তো প্রথমে আমরা পড়াশোনার মধ্যে যাব। প্রথমে আমি একটু সিলেবাস গুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে? যে আমাদের সিলেবাস কত বড় দেখেন। অন্যান্য ডিপার্টমেন্টের কথা যদি তুলনা করি, তাহলে আমাদের ট্রিপল ডিপার্টমেন্টটা অনেক বড়, অনেক বড়, যে কোনো ডিপার্টমেন্টের চাইতে বড়। অনেক বড় একটা সিলেবাস, অনেক বড় একটা বোঝা আমাদের মাথায় নিয়ে কিন্তু চলতে হয়। এবং এটা শেষ করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে। আমরা অনেকেই হয়তো বা এরকম মানসিকতা নিয়ে ভর্তি হই বা এরকম চিন্তা করি, যে প্রথমেই বলি কয় দিন লাগবে, কয় মাস লাগবে, মানে যত দ্রুত শেষ করা যায়, যে ভাই 2 মাসে শেষ করা যায় না, 3 মাসে শেষ করা যায় না, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে আসলে। আসলে সিলেবাসটা তো ছোট না, অনেক বড় সিলেবাস। আমি লিখে দিব, আপনি বুঝতে পারবেন, অনেক বড় সিলেবাস। এই সিলেবাসটা আসলে চাইলেও তার আমি ধরলাম আর শেষ করে দিলাম, যত দ্রুত শেষ করব আমাদের তো তত লাভ, তাই না? আমি যদি চাই যে না, আমি মনে করেন যে 50টা ক্লাসে শেষ করে দিতে পারলাম, লাভ তো আমাদের, অল্প ক্লাসে শেষ করে দিতে পারছি। তো কেন আমরা বেশি ক্লাস নিচ্ছি? কেননা আসলে সম্ভব না এর থেকে কমে। এর থেকে কমে যদি নেই, আপনারা বুঝবেন না। আমরা সব সময় চাই, বিশেষ করে আমি অন্তত সব সময় চাই, যে একদম বুঝে বুঝে প্রত্যেকটা জিনিস বেসিক থেকে, জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে। স্কিপ করতে পারি না আমি, আমার দ্বারা সম্ভবই না। তো আমার ক্লাস করলে এতটুকু টেন্ডেন্সি রাখতে হবে, যে না, আমরা একটু স্লোলি আগাবো, আমরা খুব দ্রুত আগাবো না, এবং বুঝে বুঝে প্রত্যেকটা টপিক করার চেষ্টা করবো। এখন আসি যে আমাদের সিলেবাস। তো আমাদের ট্রিপল ডিপার্টমেন্টের যদি ওভারঅল সিলেবাসের কথা বলি, আমি প্রথমেই একদম নামগুলো লিখে দিই, যে আসলে আমাদের কি কি টপিকস পড়তে হবে। শুধু টপিক্স এর নামগুলো লিখতেছি, মেইন টপিকস গুলো। আমরা হয়তো অনেকেই অলরেডি জানি, সেটা সেটা হচ্ছে, প্রথমেই ধরেন আমাদেরকে পড়তে হবে ডিসি সার্কিট। আমাদেরকে প্রথমেই ডিসি সার্কিট করতে হবে, তাই না? অর্থাৎ সার্কিট অ্যানালাইসিস। সার্কিট অ্যানালাইসিস এর মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডিসি সার্কিট, আর একটা হচ্ছে এসি সার্কিট। তো আমাদের ডিসি সার্কিট পড়তে হবে এবং এসি সার্কিট পড়তে হবে। এখন হয়তো বা নাম দেখে মনে হচ্ছে অল্প কিছু, কিন্তু এই এক একটা টপিক্স এর মধ্যে, এক একটা চ্যাপ্টারের মধ্যে আরো অনেক কিছু আছে। একটু পরে লিখে দেবো। তো এই ডিসি সার্কিট এবং এসি সার্কিট, এই দুইটাকে যদি ইংরেজি রাইটারের বই কখনো দেখি, তাহলে আমরা এরকম আকারে পাবো, সার্কিট অ্যানালাইসিস। এই দুইটাকে একসাথে আমরা পাবো সার্কিট অ্যানালাইসিস নামে। এরপর আমাদেরকে ইলেকট্রনিক্স পড়তে হবে। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক সার্কিট অ্যান্ড ডিভাইস। ইলেকট্রনিক্স, আমি শুধু ইলেকট্রনিক্স লিখে রাখলাম। ইলেকট্রনিক সার্কিট অ্যান্ড ডিভাইস। তো ইলেকট্রনিক্স মানে শুধু ইলেকট্রনিক্স না, এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু। এক কথায়, গত 4 বছরে আমরা যা পড়েছি সেগুলো তো লাগবেই, যা পড়িনি সেগুলোও লাগবে। মানে টোটাল সবকিছু আমাদের এখন এখানে মোটামুটি 6 মাসের মধ্যে শেষ করা লাগবে আমাদেরকে। এত বেশি পড়াশোনা আমাদেরকে করতে হবে, ভয় দেখাচ্ছি না অবশ্যই। এবং প্রত্যেকটাই আমরা খুবই সহজ ভাবে শেখার চেষ্টা করবো, সেটা আপনাদের সামনে দেখতে পাবেন। এখন ইলেকট্রনিক্স, এই ইলেকট্রনিক্স, অনেকে ইলেকট্রনিক্স আর ডিজিটাল ইলেকট্রনিক্স আলাদা করে, অনেকে ইলেকট্রনিক্স এর মধ্যেই ডিজিটাল ইলেকট্রনিক্স রেখে দেয়। অর্থাৎ ইলেকট্রনিক্স আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স আর একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। অর্থাৎ নর্মালি আমরা ইলেকট্রনিক্স বলতে যেটা বুঝি সেটা, আরেকটা এর সাথে থাকবে হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স, ওকে, ডিজিটাল ইলেকট্রনিক্স। এরপরে আমাদেরকে ধরেন পড়তে হবে মেশিন পার্ট। মেশিনের মধ্যে আবার কি কি পড়তে হবে আমাদেরকে? আমাদেরকে ডিসি মেশিন পড়তে হবে, ডিসি মেশিন। এরপরে আমাদেরকে পড়তে হবে এসি মেশিন, এসি মেশিন। ডিসি মেশিন, এসি মেশিন, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা অংশ ডিপার্টমেন্টের। আমি এক একটা চ্যাপ্টার শুধু বলবো না, এক একটা অংশ, এর মধ্যে আবার অনেকগুলো করে চ্যাপ্টার আছে। তারপরে আমাদেরকে পড়তে হবে
মেশিন ধরেন পড়ে ফেললাম, ডিসি মেশিন, এসি মেশিন, এসি সার্কিট পড়ে ফেলেছি, ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, আমাদেরকে পড়তে হবে পাওয়ার সিস্টেম। চাকরির প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার সিস্টেম। এরপরে আমাদেরকে পড়তে হবে টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন। এবং পাশাপাশি আমাদেরকে পড়তে হবে, একটু ধারণা নিতে হবে কন্ট্রোল সিস্টেম। কেননা ইদানিং কন্ট্রোল সিস্টেম থেকেও বেসিক কিছু কোশ্চেন আমাদের পরীক্ষাগুলোতে দিয়ে দিচ্ছে। তো এইটা আমি জাস্ট হেডলাইন বললাম, এর ভেতরেও অনেক কিছু আমাদের আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। এইটা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? একটু বলেন তো আমারে, যে এই যে হেডলাইন গুলো লিখে দিলাম, এরপরে আমরা ডিটেলসে যাবো যে কোনটার মধ্যে কি কি আসলে আমাদেরকে পড়তে হবে। ওকে, ধরে নিলাম কারো কোনো জিজ্ঞাসা নেই, তাহলে মাইক্রো এইটা কি প্রসেসর স্যার, আপনারা? স্যার একটু স্যার, মাইক্রো প্রসেসর থেকে। হ্যাঁ, নো, মাইক্রো প্রসেসর পড়তে হয় না আপনাকে প্রিপারেশনের জন্য, মাইক্রো প্রসেসর থেকে প্রশ্ন হয় না। জি স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে এরপরে স্যার। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এখন এই প্রত্যেকটা ভেতরে আসলে আরো কি কি লাগবে সেগুলো একটু দেখার চেষ্টা করব। অবশ্যই প্রত্যেকটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলতে পারবো না এই মুহূর্তে, তবে মেইন টপিকস গুলো আশা করা যায় এখন আমি আপনাদেরকে বলে দিব। সেটা হচ্ছে, যদি আমি প্রথমে ডিসি সার্কিটের কথা বলি, যেমন আমরা কিন্তু প্রথমে ডিসি সার্কিট দিয়ে শুরু করতে হবে, এটা আমাদের ডিপার্টমেন্টের একদম বেস। যদি ডিসি সার্কিট ভালোভাবে করতে না পারি, অন্যান্য গুলো বুঝতে পারবো না, এসি সার্কিট বুঝতে পারবো না, ইলেকট্রনিক্স বুঝতে পারবো না, মেশিনে গিয়েও লাগবে আমাদের, ডিসি মেশিনে গিয়ে লাগবে ডিসি সার্কিটের বেসিক। অর্থাৎ এটা একদম ভিত্তি, প্রত্যেকটা জায়গাতে গিয়ে লাগে। তো এখন আমরা প্রথমে যদি আমাদের ডিসি সার্কিটের কথা বলি, যে ডিসি সার্কিটের মধ্যে আসলে আমাদেরকে কি কি পড়তে হবে। এই ডিসি সার্কিটের সর্বপ্রথম আমরা দেখব যে আসলে সার্কিটটা কি, বা সার্কিট প্যারামিটার। সার্কিট কি? সার্কিট প্যারামিটার, সার্কিটের মধ্যে কি কি ব্যবহার করা হয়, রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট, আসলে কারেন্ট কি, ভোল্টেজ কি, রেজিস্টরটা আসলে কি, ইন্ডাক্টর কি, ক্যাপাসিটর কি, এই যে প্যারামিটার গুলো রয়েছে আমাদের সার্কিটের, এগুলো পড়ার চেষ্টা করব। ভোল্টেজ ড্রপ মানে কি, কারেন্ট কেন ড্রপ হয় না, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করার চেষ্টা করব একদম বেসিক থেকে। আমি জানি এগুলো আপনারা অনেকেই পারেন, আমি যদি এখন বলি ভোল্টেজ সোর্স দেখতে কেমন, অনেকের মনে হাসি লাগতে পারে, এইটা আবার কি পড়াচ্ছে। তা আমি ধরে নিয়েছি যে আমার সামনে আপনারা যারা আছেন তারা কেউ কিচ্ছু জানেন না, সেভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ শেখানোর। যারা পারেন তারা একটু কোঅপারেট করবেন, যারা পারেন না তারা আশা করি নতুন কিছু শিখবেন। তো সার্কিট প্যারামিটার, এটার পরে আমরা পড়বো হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট, সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিট, সিরিজ প্যারালাল সার্কিট। এরপরে এই সিরিজ প্যারালাল সার্কিটের জন্য আমাদেরকে পড়তে হবে ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল। তো এইটা নিয়ে আমরা আলোচনা করব, যে কারেন্ট ডিভাইডার রুল and voltage divider rule, voltage divider rule। এরপরে আমাদেরকে পড়তে হবে কেভিএল কেসিএল, কারশফ ভোল্টেজ ল এবং কারশফের কারেন্ট ল, কেভিএল কেসিএল। এগুলো শেখার পরে এটার সাথে আসলে সিরিজ প্যারালাল সার্কিটের পরেই আমরা শিখতে পারি, অথবা এগুলো শেখার পরেও শেখা যাবে, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে এরপরেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করা, বা সমতুল্য রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স বের করা। আমাদের সিরিজ প্যারালাল বা মিক্স সার্কিট থাকবে, যে মিক্স সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করা শিখবো আমরা স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এই নামে কোনো টপিকস আপনি খুঁজে পাবেন না, কোনো একটা জবের যদি গাইড বই বের করেন এই নামে টপিকস খুঁজে পাবেন না আপনি। কিন্তু এটা আমাকে শিখতে হবে, আমি যদি মিক্স সার্কিটের অঙ্ক সমাধান করা ভালোভাবে শিখতে চাই। আগে আমাকে সিরিজ প্যারালাল বের করা শিখতে হবে, আগে টোটাল রেজিস্ট্যান্স বের করা শিখতে হবে। সেটার জন্য আমরা আলাদা ডেডিকেটেড শিট দিয়ে দিব, যেখান থেকে আপনি শুধু সিরিজ প্যারালালের টোটাল রেজিস্ট্যান্স বের করা শিখতে পারবেন। এরপরে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যদি শেষ হয়ে যায়, এরপরে আমরা কিছু মিক্স সার্কিটের ম্যাথ করব, যেখানে আমরা ভোল্টমিটার অ্যামিটার কানেকশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগে পিছে পড়তে পারি, কিন্তু এই প্রত্যেকটা বিষয় আমরা পড়বো। অর্থাৎ ভোল্টমিটার অ্যামিটার কানেকশন,
ভোল্টমিটার অ্যান্ড অ্যামিটার কানেকশন। ঠিক আছে, ভোল্টমিটার এন্ড অ্যামিটার কানেকশন। এরপরে র্যান্ডমলি আমরা কিছু মিক্স সার্কিটের ম্যাথ করব। মিক্স সার্কিট বলতে বোঝায় সিরিজ প্যারালাল একসাথে, কোনোটাতে পাওয়ার বের করতে বলবে, কোনোটাতে রেজিস্টর বের করতে বলবে, কোনোটাতে ভোল্টেজ বের করতে বলবে, কোনো একটা রেজিস্টরের বা কোনো একটা লোডের, কোনোটাতে টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলবে। অর্থাৎ মিক্স কিছু ম্যাথ আমরা করব মিক্স সার্কিট থেকে, মিক্স সার্কিট এর ম্যাথ। এবং এই মিক্স সার্কিটের ম্যাথের মধ্যেই অনেকে রাখে, অনেকে আলাদা রাখে। সেটা হচ্ছে আমাদের ল্যাম্প রিলেটেড ম্যাথ। ঠিক আছে, ল্যাম্প রিলেটেড ম্যাথ অর্থাৎ বাতি রিলেটেড। আপনারা যদি রিসেন্টলি এমইএস এর পরীক্ষা দেখেন, সেখানে একটা প্রশ্ন এসেছিল যে কোন বাতিটি বেশি চলবে এই ধরনের, অথবা বাতির রেজিস্ট্যান্স বের করতে বলেছিল, আমার যতটুকু মনে পড়ে এই ধরনের। তো এই বাতি রিলেটেড ম্যাথ আমরা করব, যেগুলো চাকরির পরীক্ষাতে এমসিকিউ তে খুব আসে, যে কোন বাতিটি বেশি জ্বলবে, একটি 40 ওয়াট একটি 100 ওয়াটের বাতি যদি সিরিজে সংযোগ করি তাহলে কোন বাতিটি বেশি জ্বলবে, বা বাতি জ্বলবে কিনা, এই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, ল্যাম্প রিলেটেড ম্যাথ। এরপরে আমরা পড়বো ধরেন গ্রাউন্ড রিলেটেড ম্যাথ। ঠিক আছে, গ্রাউন্ড রিলেটেড ম্যাথ অর্থাৎ সার্কিটে যদি কোনো একটা গ্রাউন্ড দিয়ে দেয়, তাহলে আর্থিং দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের অঙ্কগুলো কিভাবে করতে হয়, সার্কিটটাকে কিভাবে কমপ্লিট করতে হয়, এগুলো আমরা দেখবো। অর্থাৎ প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। গ্রাউন্ড রিলেটেড ম্যাথ ধরেন করা হয়ে গেল, মিক্স সার্কিটের ম্যাথ করা হয়ে গেছে, আমাদেরকে করতে হবে স্টার ডেল্টা রিলেটেড ম্যাথ। স্টার ডেল্টা স্টার ডেল্টা রিলেটেড ম্যাথ আমাদেরকে করতে হবে। আরো দুই একটা ছোট ছোট জিনিস দেখা যাবে আমরা যখন অঙ্ক করব, এর মধ্যে চলে আসবে আরো দুই একটা ছোট ছোট ম্যাথ। এগুলো গেল পুরোপুরি। ধরেন এখনো আমরা মূল পড়াশোনার ভেতরে যেতেই পারিনি। এই মিক্স সার্কিট থেকে মূলত মোটামুটি মূল পড়াশোনা, উপরে সবকিছু বেসিক। ধরেন আপনি একটা যুদ্ধে যাবেন, এই যুদ্ধে যাওয়ার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন আর কি, এই ওপরে এগুলো সবগুলো হচ্ছে যুদ্ধের প্রিপারেশন। কোন রকম প্রিপারেশন ছাড়া, কোন রকম হাতিয়ার ছাড়া আপনি যদি যুদ্ধে নেমে যান, সেই যুদ্ধে হারার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তা আমি যেটা বিশ্বাস করি, যে অঙ্ক আমি 10টার জায়গায় 5টা করব, কিন্তু এই 5টা বুঝে করব। আমি যদি এই 5টা বুঝে করি, আমি যদি এই 5টা কিভাবে করতে হয় সেটা যদি আগে থেকে প্রিপারেশন নেই, তাহলে বাকি 5টা আমি করে নিতে পারবো। কারণ সরাসরি যদি অঙ্কে চলে যাই, অঙ্ক করি, তাহলে এটা কখনোই ইফেক্টিভ হবে না। আমি ওই 10টা করে দেবো, ওই 10টাই পারবেন, আর 5টা পারবেন না। আর আমি যদি বুঝিয়ে করাই, তাহলে প্রথম 5টা আমি করে দিলেও পরের বাকি 50টা আপনি করতে সক্ষম হবেন। তা আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করি একদম বেসিক থেকে। অর্থাৎ আপনাকে আগে ট্রেনিং দিব কিভাবে ম্যাথ করতে হবে, আপনার তলোয়ার বন্দুক সব রেডি করে দিব, এরপরে বলবো যে এবার আপনি যুদ্ধ করেন। আগেই বলে দিব না যে অঙ্ক শুরু করেন। তো এটা গেল কেবল মিক্স সার্কিট। এছাড়াও আমাদেরকে ধরেন এইখান থেকে পড়তে হবে, এরপরে ধরেন অ্যানালাইসিস। আমাদেরকে অ্যানালাইসিস পড়তে হবে। আগে ধরেন থিওরেম পড়াই, তো আগে থিওরেমের কথাই লিখি। আমাদেরকে কিছু থিওরেম পড়তে হবে। থিওরেম গুলোর নাম ধরেন সুপার পজিশন থিওরেম। থিওরেম পড়তে গেলে সর্বপ্রথমে সুপার পজিশন থিওরেমটাই পড়তে হয়, সুপার পজিশন থিওরেম। এবং আমি যত কিছুর নাম বলতেছি, এই একটাও কিন্তু নতুন কিছু বলি নাই, প্রত্যেকটাই কিন্তু পুরাতন জিনিস, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার সময় পড়ে আসছে। সার্কিট 1 পড়েছি, সার্কিট 2 পড়েছি, বেসিক ইলেকট্রিসিটি পড়েছি। প্রত্যেকটার মধ্যে এই জিনিসগুলো ছিল, প্রথমে যেগুলো বলেছি এগুলো সব বেসিক ইলেকট্রিসিটিতে পড়ে এসেছি, সবগুলা পড়েছি। মিক্স সার্কিটের বেসিক ইলেকট্রিসিটি পড়ে আসছে। এখন যে থিওরেমের কথা বলছি সেগুলো সার্কিট 1 পড়ে এসেছি, ওরা সবাই পড়েছে, হয়তো বা ভুলে গেছি, রিসাইকেলে চলে গেছে, সেগুলোকে জাস্ট রিস্টোর করে দেওয়া আমার কাজ। সবাই পারবেন আশা করা যায়। সুপার পজিশন থিওরেম। এরপরে আমরা ধরেন পড়বো থেভেনিন থিওরেম। থেভেনিন থিওরেম। এরপরে আমরা ধরেন পড়বো নর্টন থিওরেম। নর্টন থিওরেম। আমাদেরকে পড়তে হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এছাড়াও আমাদেরকে পড়তে হবে কিছু অ্যানালাইসিস। সেগুলোকে অনেকেই থিওরেম মনে করে, যেগুলো থিওরেমের মধ্যেই, নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, ওগুলো আসলে সার্কিট অ্যানালাইসিস বলা হয় ওগুলাকে। আপনি থিওরেমের সাথে লিখে দিতে পারেন, লিখলে কোনো দোষ আছে বিষয়টা এরকম না। এরপরে আমরা অ্যানালাইসিস কি কি দেখবো সেটা একটু লিখে নিচ্ছি। অ্যানালাইসিস আমরা দুইটা দেখবো, একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস,
দুই হচ্ছে মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস এবং এই নোডাল অ্যানালাইসিস এর মধ্যে সুপার মেশ থাকবে, সুপার নোড থাকবে, সুপার নোড। মেশ অ্যানালাইসিস এর মধ্যে সুপার মেশ, এগুলো আমাদের থাকবে। গেল, এখনো শেষ হয় নাই। এছাড়াও আমরা এক্সট্রা একটা জিনিস পড়ে রাখবো, একটু অ্যাডভান্স রিলেটেড, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। এখন পর্যন্ত এসএই এর কোনো পরীক্ষায় ডিপেন্ডেন্ট সোর্স থেকে ম্যাথ আসেনি, এখন পর্যন্ত আসেনি, আজকে পর্যন্ত। সামনে দিলে দিতেও পারে। তো সেই কারণে আমরা অগ্রিম প্রস্তুতি হিসেবে আরো একটা জিনিস আমরা অ্যাডভান্স করে রাখবো, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। এই ওপরে যা কিছু আলোচনা করছি সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য বলেছি। এছাড়াও আমরা একটা এক্সট্রা জিনিস পড়ে রাখবো, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। এখন এই ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আবার এই সবগুলো থিওরেম প্রযোজ্য। এই প্রত্যেকটা থিওরেম ডিপেন্ডেন্ট সোর্সের জন্যও করতে হবে। সবগুলো গুরুত্বপূর্ণ নয়, এই অ্যানালাইসিস গুলো খুবই গুরুত্বপূর্ণ। ডিপেন্ডেন্ট সোর্সের জন্য অ্যানালাইসিস গুলো করে রাখবো এবং থিওরেম থেকে থেভেনিন থিওরেম এবং নর্টন থিওরেম করে রাখবো। বাকিগুলো থেকে আসার সম্ভাবনা একদমই নেই। এটা গেল মোটামুটি আমাদের ডিসি সার্কিটের একটা সিলেবাস। এখন বলেন, আমি শুধু ডিসি সার্কিটের কথা বলছি, আর বাকিগুলোর কথা কিন্তু বলেই নাই। তাহলে এইখানেই এত বড় একটা সিলেবাস। আপনি যদি এখন চান যে ভাই আমি 2 মাসে সিলেবাস শেষ করবো, আপনি বলেন সম্ভব? সম্ভব না কিন্তু। এটা তো পড়তে হবে। আমি যদি স্কিপ করে চলে যাই, এর মধ্যে থেকে ধরেন 2টি স্কিপ করে চলে গেলাম, ক্ষতিকার হবে আপনাদের হবে। তো একটু ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে। শিখতে চাইলে ধৈর্য ধরতে হবে। আর শিখে শিখে যদি আপনি একবার প্রিপারেশন নেন, বারবার পরীক্ষা দিবেন। থিওরি হচ্ছে ভাই যে প্রিপারেশন নিব একবার, পরীক্ষা দিব বারবার। আর যদি তাড়াহুড়া করতে চাইছেন, তো প্রিপারেশন বারবার নিতে হবে, পরীক্ষাও বারবার দিতে হবে। প্রত্যেকটা পরীক্ষার আগেই আপনাকে প্রিপারেশন নিতে হবে, মানে পড়তে হবে আর কি আবার। কিন্তু একবার যদি ভালোভাবে প্রিপারেশন জীবনে, তাহলে প্রিপারেশন একবারই শেষ, পরীক্ষা দিবেন এরপরে যতদিন না চাকরি হচ্ছে ততদিন পর্যন্ত। তাহলে এটা গেল ডিসি সার্কিটের সিলেবাস। কোনো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমারে বলতে পারেন সিলেবাস সম্পর্কে। আমি বাকিগুলোর সিলেবাস নিয়ে একটু হালকা আলোচনা করবো আর কি। কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। ওকে, আমি ধরে নিলাম আপনাদের কোনো জিজ্ঞাসা নেই। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তাহলে ধরেন আমি বললাম যে এসি সার্কিট, এখান থেকে কি করতে হবে আমি এত ডিটেলস আর বাকিগুলো লিখে দিব না। আপনারা যখন যে টপিকসে আর কি ক্লাস নেওয়া হবে, ওইটা এত ডিটেলস কেন লিখলাম, কারণ ওইটা আমি ক্লাস নিব, এরপরে আমাদের ওইটাই পড়তে হবে, তাই ওইটা একটু ডিটেলস লিখলাম। কারণ এসি সার্কিটের কথা যদি বলি, তাহলে একইভাবে এসি সার্কিটের জন্যও আমাদেরকে এসি সিরিজ সার্কিট পড়তে হবে, এসি সিরিজ সার্কিট এবং এসি প্যারালাল সার্কিট। এসি প্যারালাল সার্কিট আমাদেরকে রেজোন্যান্স সার্কিট পড়তে হবে, রেজোন্যান্স সার্কিট। আবার এই রেজোন্যান্স সার্কিটও দুই ধরনের, একটা হচ্ছে প্যারালাল রেজোন্যান্স আর একটা হচ্ছে সিরিজ রেজোন্যান্স, দুইটাই এর মধ্যে ইনক্লুড করে দিলাম। এরপরে আমাদেরকে ধরেন থ্রি ফেজ পড়তে হবে, থ্রি ফেজ। থ্রি ফেজ এর মধ্যে অনেক কিছু ইনক্লুডেড থাকবে। ধরেন অনেকে আবার এসি সার্কিটের মধ্যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট রাখে, অনেকে সেটা পাওয়ার সিস্টেমের মধ্যে রাখে। রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বললেই হলো। এখানেও রাখতে পারেন, পাওয়ার সিস্টেমের মধ্যেও রাখতে পারেন। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট রিলেটেড ম্যাথ আমাদেরকে করতে হবে। এগুলো গেল ধরেন আমাদের এসি সার্কিটের। এর মানে এই না যে শুধু এগুলাই, এছাড়াও আরো কিছু আছে, নাই এমন না, এছাড়াও কিছু জিনিস আছে। কারণ এর মধ্যে আমাদের ওয়াট মিটার রিডিং এর ম্যাথ করতে হবে। আমি জাস্ট মেন টপিক গুলোর নাম লিখে দিচ্ছি আর কি। ওয়াট মিটার রিডিং এর ম্যাথ করতে হবে এখান থেকে, এসি সার্কিট থেকে। এগুলো হচ্ছে আমাদের এসি সার্কিট, এগুলো করতে হবে। দেখে মনে হইতে পারে ডিসি সার্কিটের চেয়ে মনে হয় অনেক ছোট, আসলে ছোট বিষয়টা এরকম না। যখন আমরা এসি ডিসি সার্কিট শিখে ফেলেছি, ওই যে প্রথম টপিক গুলো সব ছিল বেসিক, ওই প্রত্যেকটা বেসিকে আমাদের এসি সার্কিটেও কাজে লাগবে। যেহেতু আমরা ডিসি সার্কিটে সেগুলো শিখে ফেলেছি, তাই এসি সার্কিটে এসে ওই জিনিস আমাকে নতুন ভাবে শিখতে হবে না। প্রথমেই এগুলোর আগে একদম সর্বপ্রথম যদি 0 নাম্বার সিরিয়াল বলি, আমাদেরকে শিখতে হবে এসি ফান্ডামেন্টাল। অর্থাৎ ডিসি সার্কিট আর এসি সার্কিটের মধ্যে ডিফারেন্স গুলো কি, এসি সার্কিটের ফান্ডামেন্টাল গুলো আসলে কি কি, মানে মৌলিক বিষয়গুলো কি কি, সেগুলো আমাদের আগে পড়তে হবে।
এসি ফান্ডামেন্টাল, এর মধ্যে সিগন্যালের অনেক কিছু অ্যানালাইসিস আমরা শিখবো। তো এসি ফান্ডামেন্টাল পড়ে তারপরে আমরা এগুলা পড়ি, যেহেতু ডিসি সার্কিটে অনেক কিছু আমরা শিখে ফেলবো অলরেডি। কেভিএল, কেসিএল, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার রুল, স্টার ডেল্টা, ওইগুলো তো ওইখানেই শিখে ফেলছি, তাই ওগুলো আর এখানে লিখলাম না, এগুলো তো ওইখানে অলরেডি চলে আসবে। এটা হচ্ছে আমাদের এসি সার্কিটের সিলেবাস। আমরা যদি ইলেকট্রনিক্স এর ধরেন সিলেবাসটা দেখতে চাই, তাহলে ইলেকট্রনিক্স এ আমাদের আসলে কি কি পড়তে হবে। ইলেকট্রনিক্স, প্রথমে তো আমরা ইলেকট্রনিক্স এর একদম বেসিক জিনিস পড়বো। এরপরে আমরা পড়বো হচ্ছে পিএন জাংশন, পিএন জাংশন অর ডায়োড। পিএন জাংশন মানেই কিন্তু ডায়োড, আমরা হয়তো অলরেডি জানি অথবা নাও জানতে পারি, আমরা শিখবো পিএন জাংশন অথবা ডায়োড। ডায়োড যদি আমাদের পড়া হয়ে যায়, এরপরে আমরা পড়বো জিনার ডায়োড, জিনার ডায়োড। জিনার ডায়োড আমাদেরকে পড়তে হবে। এছাড়াও রেকটিফায়ার সার্কিট, রেকটিফায়ার সার্কিটের মধ্যে আবার দুই ধরনের সার্কিট আছে, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ, আর একটা হচ্ছে ফুল ওয়েভ। হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার, এগুলো আমাদেরকে পড়তে হবে। এরপরে ধরেন আমাদেরকে পড়তে হবে ট্রানজিস্টর, আর এই ট্রানজিস্টরের আবার অনেক বড় সিলেবাস এবং ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের মধ্যে আবার অনেক কিছু আছে। আমাদের ট্রানজিস্টরের মধ্যে বিজেটি পড়তে হবে, বিজেটি, দ্যাট মিনস বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বিজেটি ছাড়াও আমাদেরকে পড়তে হবে, আমাদের ধর বিজেটি যদি পড়া হয়ে যায়, এরপরে আমরা পড়বো ফিট বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এরপরে আমরা পড়বো মসফেট, মসফেটের পরে আবার আমরা পড়বো ই অনলি মসফেট। এবং এই প্রত্যেকটারই আমরা থিওরি পড়বো, পাশাপাশি ম্যাথ করতে হবে। যেমন ধরেন ডিসি সার্কিটের কথা যদি বলি, সবগুলোই ম্যাথ রিলেটেড, যেগুলো বেসিক জিনিস ওইগুলো থিওরি যে কখনো আসবে পরীক্ষা এমন না। ডিসি সার্কিট থেকে প্রশ্ন আসলে ম্যাথ আসার সম্ভাবনা এটাই বেশি। ইলেকট্রনিক্স থেকে ম্যাথও আসতে পারে, দুই একটা ছোটখাটো থিওরিও দিয়ে দিতে পারে, তবে ম্যাথমেটিক্স আসার সম্ভাবনাটা বেশি। যদিও বা এটা প্যাটার্নের উপর ডিপেন্ড করে যে আমার পরীক্ষাটা কোন প্যাটার্নে হচ্ছে। যেহেতু আমরা ট্রিপলের স্টুডেন্ট, তার মানে আমাদের টার্গেট থাকে কিন্তু বুয়েট প্যাটার্ন, আমাদের ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু বুয়েট নিয়ে থাকে। তো বুয়েট প্যাটার্ন মানেই ম্যাথমেটিক্স। তো ইলেকট্রনিক্স থেকেও সেখানে ম্যাথমেটিক্স আসার সম্ভাবনা বেশি, তবে ইলেকট্রনিক্সেও কিছু থিওরি আছে। ডিসি সার্কিট এবং এসি সার্কিট এখানে থিওরি নাই, শুধু ম্যাথ। আর ইলেকট্রনিক্স এর থিওরি প্লাস ম্যাথ দুইটাই আমাদেরকে পড়তে হবে, তবে ম্যাথে বেশি জোর দিতে হবে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স মোটামুটি সবকিছুই থিওরি, মেশিন পার্টে দুইটাতেই সমান গুরুত্ব দিতে হবে, থিওরি প্লাস ম্যাথ দুইটাতেই সমান সমান গুরুত্ব দিতে হবে। পাওয়ার সিস্টেম থিওরি প্লাস ম্যাথ সমান গুরুত্ব, টেলিকমিউনিকেশন থিওরি প্লাস ম্যাথ সমান সমান গুরুত্ব দিতে হবে। এগুলো গেল সামারি। এখন ট্রানজিস্টর ধরেন পড়া শেষ, ট্রানজিস্টরের ম্যাথ থিওরি সবকিছু পড়লাম। এরপরে আমাদেরকে ধরেন পড়তে হবে ক্লিপার ক্ল্যাম্পার, ক্লিপার ক্লিপার ক্ল্যাম্পার সার্কিট, ঠিক আছে। এছাড়াও এইটার সাথে আরো এক্সট্রা কিছু জিনিস অ্যাড হবে, যেগুলো মোটামুটি লেস ইম্পর্টেন্ট এবং থিওরি টাইপের। ধর মাল্টি ভাইব্রেটর সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব, অসিলেটর সার্কিট সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। এগুলা হচ্ছে এগুলার সাথে এক্সট্রা ধরেন চলে আসবে, এগুলো আমি মেইন টপিক গুলোর নাম লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের মেইন টপিক। এখন ইলেকট্রনিক্সে যদি আরেকটু অ্যাড করতে চাই, তাহলে আপনি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বাদ পড়ে গেছে আর কি, এটা হাইলাইট করে রাখেন, সেটা হচ্ছে অপ অ্যাম্প বা অপারেশন অ্যাম্পলিফায়ার। বুয়েট প্যাটার্নে পরীক্ষা হলে এটা একদমই ইম্পর্টেন্ট টপিক। বুয়েটে পরীক্ষা হলেই ইলেকট্রনিক্স থেকে বর্তমানে অপ অ্যাম্পের ম্যাথ দেওয়ার সম্ভাবনা বেশি, হয় ট্রানজিস্টর থেকে ম্যাথ দিবে, নয়তো অপ অ্যাম্প থেকে ম্যাথ দিবে। হ্যাঁ, ডায়োডও করতে হবে, ডায়োডও অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকেও মাঝে মাঝে দিয়ে দেয়, জিনার ডায়োড দিতে পারে, নর্মাল ডায়োড দিতে পারে। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রানজিস্টর এবং অপ অ্যাম্প, এখান থেকে সম্ভাবনা অনেক বেশি। ক্লিপার ক্ল্যাম্পার থেকেও মাঝে মাঝে দিয়ে দেয়, প্রশ্ন দেয় না এমন না, অর্থাৎ বাদ দেওয়ার আসলে সুযোগ নেই, আমি বাদ দিয়ে দিব। এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স এর। এরপরে যদি আমি এসি মেশিনের কথা বলি, এগুলো কি আপনারা কি নোট করে নিচ্ছেন? জি স্যার। ওকে, একটু নোট করে নেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কাজে লাগবে, ঠিক আছে। যেগুলো মুখে বলতেছি সেগুলো একটু ইয়ে করার চেষ্টা করবেন, তাহলে কাজে লাগবে ভবিষ্যতে। ধরেন আমি গেলাম হচ্ছে এসি মেশিন। এসি মেশিনে আমাদেরকে 4টা অধ্যায় পড়তে হয় আর কি, 4টা ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে ধরেন ট্রান্সফরমার, ট্রান্সফরমার।
আগেই তো বলে দিছি, মেশিন মানে থিওরি প্লাস ম্যাথ দুইটাই আমাদেরকে পড়তে হবে। থিওরি আসলে যেগুলা পড়ানোর মতো সেগুলো আমি পড়াইয়া দিব, আর যেগুলো নিজে পড়ে নেওয়ার মতো সংজ্ঞা টাইপ বা কোনো যেগুলো নিজে জাস্ট পড়ে নিলেই হয় কেউ বা ছোটখাটো থিওরি, এগুলো আপনারা পড়ে নিবেন। আর যেগুলো না বুঝার মতো সেগুলো আমি পড়াবো। আর ম্যাথ গুলো সবগুলোই আমি করে দিব। ট্রান্সফরমার, 2 নম্বরে ধরেন ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর। 3 নম্বর হচ্ছে অল্টারনেটর। অল্টারনেটর, অনেক বইয়ের নাম দেখবেন এরকম যে সিঙ্ক্রোনাস জেনারেটর, একই কথা। অল্টারনেটর যে কথা, সিঙ্ক্রোনাস জেনারেটর একই কথা। সিঙ্ক্রোনাস জেনারেটর। এবং 4 নম্বরে আমাদেরকে পড়তে হবে সিঙ্ক্রোনাস মোটর। সিঙ্ক্রোনাস মোটর। তো এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ, ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর এবং অল্টারনেটর। যদি বুয়েট না নিয়ে অন্য কেউ পরীক্ষা নেয়, সেক্ষেত্রে ট্রান্সফরমার বেশি গুরুত্বপূর্ণ। আর বুয়েট নিলে এই তিনটাই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আবার ইন্ডাকশন মোটর এবং অল্টারনেটর থেকে আসার সম্ভাবনা বেশি। যদি এই দুইটার মধ্যেও মডিফাই করতে চাই, তাহলে ইন্ডাকশন মোটর থেকে কোশ্চিন বেশি আসে। ঠিক আছে? এই দুইটাই মোটামুটি এফোর ওপর হয় বুয়েট প্যাটার্নে পরীক্ষা হলে, ট্রান্সফরমার থেকেও দিবে না এমন না। এই 2022 সালে মনে হয় একটা পরীক্ষা হয়েছিল, বুয়েট নিয়েছিল মনে হয়, পিজিসিবির পরীক্ষা, আমার এই মুহূর্তে মনে নেই। সেখানে ট্রান্সফরমারের এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস থেকে একটা ম্যাথ এসেছিল, যেগুলো নর্মালি কেউ করতো না আগে। ওই পরীক্ষা দেওয়ার পর থেকে সবাই আবার করা শুরু করছে। এরকম মাঝে মাঝে করে। তবে এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ আর কি। এটা হচ্ছে এসি মেশিনের সিলেবাস। এখন ট্রান্সফরমার মানে তো শুধু ট্রান্সফরমার না, এর মধ্যে অনেক কিছু আছে। অনেক ধরনের অঙ্ক আছে, টার্ন রেশিও রিলেটেড ম্যাথ আছে, ইএমএফ রিলেটেড ম্যাথ আছে, হিস্টেরেসিস প্লাস এডি কারেন্ট রিলেটেড ম্যাথ আছে, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট রিলেটেড ম্যাথ আছে, ফল্ট এফিসিয়েন্সি নিয়ে ম্যাথ আছে, ভোল্টেজ রেগুলেশন নিয়ে ম্যাথ আছে। অনেক কিছু আছে এর মধ্যে। ইন্ডাকশন মোটরে অনেক কিছু আছে, অল্টারনেটরও অনেক কিছু আছে। তো প্রত্যেকটা আবার ইন ডিটেলস যখন করা হবে তখন দেখা যাবে ইনশাল্লাহ। এটা হলো এসি মেশিন। এরপরে যদি আমি ডিসি মেশিনের কথা বলি, এটা খুবই সহজ এবং মোটামুটি ছোট সিলেবাস। ডিসি মেশিনে ডিসি মেশিনে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিসি মোটর, ডিসি জেনারেটর, আরেকটা হচ্ছে ডিসি মোটর। এই দুইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার। এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, অনেক ধরনের জেনারেটর আছে। আমাদের সেলফ এক্সাইটেড জেনারেটর, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, সেলফ এক্সাইটেড জেনারেটর আবার অনেক ধরনের। আমাদের সিরিজ ফিল্ড জেনারেটর, শান্ট ফিল্ড জেনারেটর, তারপর কম্পাউন্ড জেনারেটর, শর্ট শান্ট, লং শান্ট। প্রত্যেকটাতে আলাদা আলাদা থিওরি, আলাদা আলাদা ম্যাথ আমরা শিখবো, এবং প্রত্যেকটি সুন্দরভাবে সাজানো আছে আপনাদের জন্য। একদম স্টেপ বাই স্টেপ আমরা সেভাবেই পড়বো, এবং প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করা হবে আপনাদেরকে শীট প্রোভাইড করার জন্য। অর্থাৎ যা পড়ানো হবে সেটার রিলেটেড লেকচার শিট এবং প্র্যাকটিস করার মতো প্র্যাকটিস শিট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে ডিসি মেশিনের। এরপরে ধরেন আমি যদি বলি পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমে আসলে অনেক বড় সিলেবাস, ছোট নয়, অনেক কিছু আছে এখানে। ধরেন আমরা ওই যে টিডি পড়েছি না, টিডি 1, টিডি 2, সেটা মনে করেন এখানে পড়তে হবে। পাওয়ার সিস্টেমের ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, আমি সংক্ষেপে টিডি লিখে দিলাম। ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন রিলেটেড আমাদেরকে ম্যাথ করতে হবে। আমাদেরকে সাবস্টেশন রিলেটেড পড়াশোনা করতে হবে। আমাদেরকে ফল্ট রিলেটেড ম্যাথ করতে হবে, ফল্ট রিলেটেড পড়াশোনা করতে হবে। ফল্ট ফল্ট আবার ধরেন দুই ধরনের আছে, সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট, এগুলো পড়তে হবে। আমাদেরকে করোনা নিয়ে পড়াশোনা করতে হবে। এই করোনা কিন্তু আবার করোনা ভাইরাস না, হ্যাঁ, এটা আমাদের ইঞ্জিনিয়ারদের করোনা। এরপরে ধরেন প্রোটেকশন অফ ট্রান্সফরমার এর অল্টারনেটর পড়তে হবে। প্রোটেকশন প্রোটেকশন অফ ট্রান্সফরমার অ্যান্ড অল্টারনেটর। প্রোটেকশন অফ ট্রান্সফরমার অ্যান্ড অল্টারনেটর, এগুলো নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমাদেরকে এই টিডির মধ্যে, টিডি মানে কিন্তু টিডি না ভাই, টিডির মধ্যে আবার অনেক কিছু আছে, মনে করেন না যে বাকিগুলা কই গেল, লিখলো না কেন। এর মধ্যে ধরেন কি কি আছে বলেন তো। আমাদের ওই যে স্যাগ রিলেটেড ম্যাথ আছে না, আমরা খুব মনোযোগ দিয়ে করেছিলাম ডিপ্লোমা যখন পড়েছি তখন। স্যাগ রিলেটেড ম্যাথ স্যাগের চ্যাপ্টারের মধ্যে আছে। তারপরে আমরা ইনসুলেটর রিলেটেড ম্যাথ করেছি, এই ইনসুলেটর রিলেটেড ম্যাথ আমাদের আছে এখানে। এছাড়াও এইগুলোর পাশাপাশি আমাদের এই যে প্রোটেকশন যেগুলো পড়বো, ফল্ট যখন পড়বো, সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল অ্যানালাইসিস, ওই সময় ওর মধ্যে ইনক্লুডেড একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে পার ইউনিট। পার ইউনিট কিছুদিন আগে এই আপনাদের
পাওয়ার সিস্টেম থেকে পার ইউনিটের ম্যাথ দিচ্ছিল, যেটা মূলত ডিপ্লোমাতে কখনোই করি নাই আমরা। ডিপ্লোমাতে আমরা পার ইউনিটের ম্যাথ করি নাই কখনোই, বইয়ে দুই একটা থাক আমরা ফাঁকি দিয়ে আসছি, এগুলো করি না। কিন্তু এইটা মূলত পড়া হয় বিএসসি তে। বিএসসি করলে তখন দেখতে পাবেন পার ইউনিটের এই এগুলার পড়াশোনা নাই, তখন পার ইউনিটে পড়াশোনা। তো সেগুলো আমরা হালকা একটু বেসিক ধারণা নিব, আমাদেরকে পার ইউনিট গুলোও করতে হবে। এগুলো গেল হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমের মোটামুটি সিলেবাস। আর বাদ থাকলো টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশনও আপনাদের একইভাবে পড়তে হবে। মডুলেশন, ডিমডুলেশন, এর মধ্যে মডুলেশন কয়েক ধরনের আছে। ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, সেগুলো আমাদেরকে পড়তে হবে। এরপর অপটিক্যাল ফাইবার পড়তে হবে, পিসিএম, পালস কোড মডুলেশন পড়তে হবে। এগুলো গেল হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস। আর কি সিলেবাসের কথা বললাম। এখন যদি সিলেবাস নিয়ে আর কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের বলতে পারে, নাকি বাকিগুলো লিখে দিব যে আমাদের। হুম। লিখে দিন স্যার স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে। তাহলে না, টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন এর মধ্যে আমাদেরকে ধরেন প্রথমেই পড়তে হবে মডুলেশন, ডিমডুলেশন। বেসিক্স অফ টেলিকমিউনিকেশন তো পড়বোই, মডুলেশন এন্ড ডিমডুলেশন। কয়েক ধরনের মডুলেশন আছে, ধরেন এএম। এরপরে পড়তে হবে এফএম, মানে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি এরপরে আমাদেরকে মডুলেশন। পড়তে হবে পিসিএম, মানে হচ্ছে পালস কোড মডুলেশন। ঠিক আছে। এছাড়াও আমরা কিছু বেসিক আলোচনা করব এইগুলা নিয়ে, এএসকে, এসএসকে, পিএসকে, এইগুলা নিয়েও আমরা আলোচনা করব। এএসকে, এসএসকে, পিএসকে অর্থাৎ অ্যামপ্লিটিউড শিফট কিং, ফ্রিকোয়েন্সি শিফট কিং, এটা হচ্ছে আপনার ফেজ শিফট কিং। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, যখন পড়বো ডিটেলস তো দেখতে পাবেন, সমস্যা নেই। মডুলেশন, ডিমডুলেশন, এএম, এফএম, পিসিএম, এসকে, এসএসকে আমাদেরকে পড়তে হবে ধরেন অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার। এবং এই যে প্রত্যেকটা জিনিস আমরা পড়ছি, এই ওভারঅল প্রত্যেকটা জিনিসেরই একসাথে আমাদেরকে অনেকগুলো ব্লক ডায়াগ্রাম করতে হবে। এই প্রত্যেকটা জিনিসের আমাদের পাশাপাশি ব্লক ডায়াগ্রাম করতে হবে। এএমএফএম এর কিছু ব্লক ডায়াগ্রাম আছে, অপটিক্যাল ফাইবারের কিছু ব্লক ডায়াগ্রাম আছে। আমাদেরকে ধরেন স্যাটেলাইট কমিউনিকেশন করতে হবে, স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, কমিউনিকেশন এর মধ্যে এর ব্লক ডায়াগ্রাম আছে। আমাদেরকে ধরেন পড়তে হবে জিএসএম, মানে হচ্ছে জিএসএম এর পুনরূপ হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম অফ মোবাইল। মনে হচ্ছে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না জিএসএম এর পুনরূপটা, যখন পড়বেন তখন দেখতে পাবেন। মানে এই যে মোবাইলের যে নেটওয়ার্ক, এই রিলেটেড আর কি জিএসএম। জিএসএম এর পুনরূপ আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। তো এগুলা গেল হচ্ছে আমাদের টেলিকমিউনিকেশনের সিলেবাস। এছাড়াও ছোট ছোট আরো কিছু বিষয় কিন্তু আছে, নাই একদমই তা না টেলিকমিউনিকেশনের। ধরেন এছাড়া যদি বলি মাল্টিপ্লেক্সিং আছে। ঠিক আছে, মাল্টিপ্লেক্সিং নিয়ে আমরা একটু পড়াশোনা করব। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং অর্থাৎ টিডিএম, এফডিএম, এগুলো নিয়ে আমরা পড়বো। টিডিএম এবং এফডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এরপরে যদি আমি আসি ডিজিটাল ইলেকট্রনিক্স, এইটা বাদ আছে। ডিজিটাল ইলেকট্রনিক্সটা একটু বলে দিচ্ছি। ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা ডিপ্লোমাতে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছি। ইলেকট্রিক্যালে যারা আছে তারা ডিজিটাল ইলেকট্রনিক্স নামে পড়েছি, ইলেকট্রনিক্সে যারা আছে তারা মনে হয় ডিজিটাল ইলেকট্রনিক্স 1 and 2 নামে পড়েছি। তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে আমাদেরকে পড়তে হবে নাম্বার সিস্টেম, গেট, নাম্বার সিস্টেম। এরপরে আমাদেরকে পড়তে হবে লজিক গেট, লজিক গেট, এবং আমাদেরকে পড়তে হবে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা। এছাড়াও আমাদেরকে পড়তে হবে কার্নো ম্যাপ, কার্নফ ম্যাপ। ঠিক আছে, এইগুলো পড়া হয়ে গেলে তারপরে আমাদেরকে পড়তে হবে কম্বিনেশনাল এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। এক কথায় শেষ করে দিলাম, কম্বিনেশনাল সার্কিট এবং সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট। এই কম্বিনেশনাল সার্কিটের মধ্যে অনেক কিছু আছে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, ইনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এই সবগুলো এর মধ্যে।
সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আরএস মানে ফ্লিপ ফ্লপ আছে, ফ্লিপ ফ্লপের মধ্যে আরএস ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, যতগুলো ফ্লিপ ফ্লপ আছে সব সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে। কাউন্টারের মধ্যে অনেকগুলো ধরন, রেজিস্টার, সবগুলো সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর সিলেবাস। তবে চাকরির পরীক্ষায় কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স লেস ইম্পর্টেন্ট, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, লেস ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারেন। এখান থেকে প্রশ্ন মোটামুটি কম হয়, অন্যগুলোর সাথে যদি তুলনা করি তাহলে কম হয়। আর আসলে হচ্ছে একদম সর্বশেষ যেটা লিখছিলাম, কন্ট্রোল সিস্টেম, বর্তমানে যেটাকে সবাই ভয় পায় আর কি, কন্ট্রোল সিস্টেম, কেননা কেউ পড়ে না। কন্ট্রোল সিস্টেমের মধ্যে থেকে মূলত আমাদের বেসিক কিছু জিনিস পড়তে হবে। ধরেন একটা হচ্ছে ব্লক রিডাকশন, আর হচ্ছে বেসিক্স অফ কন্ট্রোল সিস্টেমের মধ্যে থেকে কিছু ম্যাথ আসবে আমাদের, ধরেন স্টেডি স্টেট টাইম বের করার জন্য, ডিলে টাইম বের করার জন্য, বা এই ধরনের। এখন আসলে বললেও বুঝবেন না, আমি জাস্ট লিখে রাখলাম যে বেসিক্স অফ কন্ট্রোল সিস্টেম, বেসিক অফ কন্ট্রোল সিস্টেম। এটা আসলে আমরা ডিপ্লোমাতে পড়ি নাই, তো এই জন্য আমি যদি এখন একটু বুঝাইতে যাই তারপরে বুঝবেন না। আমি এক কথায় লিখে রাখলাম বেসিক্স অফ কন্ট্রোল সিস্টেম। এবং এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্লক রিডাকশন, আমাদেরকে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতে বলে আর কি, সেগুলো আমাদেরকে শিখতে হবে। তো এটা গেল হচ্ছে ওভারঅল সিলেবাস আমাদের ট্রিপল ডিপার্টমেন্টের। এইবার বলেন এই ওভারঅল সিলেবাস নিয়ে আর কিছু জানার আছে কিনা আপনাদের? স্যার এটা কি সহকারী প্রকৌশলীর জন্য সেম সিলেবাস? নো, অবশ্যই না, সহকারী প্রকৌশলীর জন্য অবশ্যই সেম সিলেবাস না, অনেক ডিফারেন্ট সিলেবাস। আপনি মূলত কি বিয়ে কোশ্চেন। করেছেন? জি স্যার। আচ্ছা, সহকারী প্রকৌশলীর জন্য অবশ্যই এই সিলেবাসে কখনোই পসিবল না, এর মধ্যে অনেক ডিফারেন্স চলে আসবে। যেমন এই যে যা যা বলেছি এই সবগুলো লাগবে, এর পরেও আরো অনেক কিছু লাগবে, শুধু এগুলা হলে তো হবে না, বুঝছেন না? এইখানে যেগুলা বলছি একটু লেস ইম্পর্টেন্ট, যেমন ধরেন ডিসি সার্কিটে যদি যাই, বলছি ডিপেন্ডেন্স সোর্স থেকে এখনো কোনো ম্যাথ দেয় নাই। এই একই জিনিস যদি আপনি অ্যাসিস্ট্যান্টের এক্সাম দিতে যান, তখন আপনাকে ডিপেন্ডেন্স সোর্স থেকে বেশি পড়া লাগবে, কেননা ম্যাথ দিলে ওইখান থেকে দেওয়ার সম্ভাবনা বেশি। আবার ওইখানে বলছিলাম না যে শুধু থেভেনিন আর নর্টন পর্যন্ত করবো, ম্যাক্সিমাম করবো না, সুপারপজিশন করবো না। অ্যাসিস্ট্যান্টে গেলে তো ভাই আর ওই কথা বললে হবে না, তখন তো আপনার ওইগুলো সব পড়া লাগবে, বুঝতে পেরেছেন? তো ওইটা আলাদা হিসাব। আমরা এখন যেহেতু এসএই কোর্স করছি, তার মানে আমাদেরকে এসএই বেসড সিলেবাসটা আমি লিখে দিয়েছি আর কি। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্টের এই প্রত্যেকটা বিষয় লাগে, কিন্তু এখানে যতটুকু লাগে এর থেকে অনেক বেশি লাগে, আরো অনেক কিছু আপনাকে করতে হবে। জি স্যার। বিশেষ করে ধরেন পাওয়ার সিস্টেম, টেলিকমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম, আরেকটা জিনিস অ্যাড হবে সিগন্যাল অ্যান্ড সিস্টেম। এই জিনিসগুলা এসএই তে লাগে না খুব একটা, কিন্তু এগুলা আপনার হচ্ছে এইতে অনেক বেশি লাগবে। ধরেন পাওয়ার সিস্টেমের কথা যদি বলি, অ্যাসিস্ট্যান্টের জন্য যে সিলেবাস তার কিছুই লিখি নাই আমি এখানে, এটা এসএই এর জন্য লিখেছি। টেলিকমিউনিকেশন কথা যদি বলি, আমাদের অ্যাসিস্ট্যান্টের জন্য যে সিলেবাস তার মধ্যে অর্ধেকও লিখি নাই এখানে, বাকি অর্ধেকই পড়ে আছে আর কি। ওকে, কিন্তু এইগুলো অবশ্যই লাগে। এখানে যা যা লিখছি প্রত্যেকটা জিনিস অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশনের জন্য অবশ্যই লাগবে, বুঝতেই পারছেন। এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, এগুলো যদি না পারি তাহলে তো ওগুলা পারার কোনো প্রশ্নই আসে না। এগুলো প্রত্যেকটা জিনিসই লাগবে, এখান থেকে অনেক প্রশ্ন হয়, হয় না এমন না। এই যে অনেক প্রশ্ন আপনারা যখন এই এসএর কোর্সটা কমপ্লিট করবেন, দেখবেন এই যে প্রশ্নগুলো আসছে, আচ্ছা ইঞ্জিনিয়ার, সেগুলো দেখবেন অনেকগুলো আপনি পাচ্ছেন। কেন পারবেন? কারণ এর মধ্যে থেকে তো প্রশ্ন আসে, ওটা তো আলাদা কিছু না, এটাও তো ইঞ্জিনিয়ারিং এর একটা সেক্টর। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস যদি বলি, সিলেবাসের মধ্যে মিল রয়েছে মোটামুটি 70%। যেহেতু আপনি বিএসসি করছেন, আপনি জানেন যে সিলেবাসের মেইন টপিক গুলো যদি কথা বলি, তাহলে 70% মিল রয়েছে বিএসসি এবং ডিপ্লোমার মধ্যে। এটা টপিকসে মিল আছে, কিন্তু ওই টপিকস গুলোর মধ্যেই ডিপ্লোমাতে মূলত আমরা উপর দিয়ে গেছি, বেশি ডিপ নলেজ নেই নাই। কিন্তু যখন আপনি বিএসসি করেছেন, সেখানে কিন্তু আপনাকে ডিপ নলেজ নিতে হয়েছে। তো কোশ্চিনের মধ্যেও কিন্তু আপনাকে একটু ডিপলি কোশ্চিন করা। ওকে, আর কোনো কোশ্চিন আছে? এসএই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। মোট 12 পৃষ্ঠা সিলেবাসই লিখছে, এবার বলেন আপনারা কেমনে বলেন যে 2 মাসে শেষ করব? বুঝছেন, শুধু সিলেবাসই লিখছে 12 পৃষ্ঠা, তাও তো ওপরে দিয়ে গেছি, ওভারভিউ অফ সিলেবাস বলতে পারেন এটারে। আর এখনই যদি আমি অন্য একটা ডিপার্টমেন্টের সিলেবাস লিখি, ধরেন সিভিল তো অনেক নাম করা, মনে করেন যে সিভিল সিভিল করে সবাই পাগল হয়ে যায়, সিভিলের ডিপার্টমেন্ট লিখলে 2 পৃষ্ঠায় শেষ করা যাবে, বুঝতে পারছেন? মেকানিক্যালের ডিপার্টমেন্ট লিখতে ধরেন 3 পৃষ্ঠা লাগবে সিলেবাস যদি লিখি, কিন্তু সিএসসি আর ট্রিপলি সিলেবাস অনেক বড়। অনেক বড়। ওকে, সবচেয়ে বেশি বড় ট্রিপলি সিলেবাস। ওকে, তাহলে আমাদের সিলেবাস শেষ। এবার আসি আমরা কিভাবে ক্লাসগুলো পরিচালনা করবো আর কি, কি কি হবে আমাদের ক্লাসে, সেটা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, চলেন।
তো প্রথমে আমি এখানে একটা শীট আর কি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা মূলত আমাদের ডিসি সার্কিটের একদম বেসিক শীট, যে আমরা প্রথমে দেন শুরু করছি ভাই কি দিয়ে, হোয়াট ইজ ইলেকট্রিসিটি, কারেন্ট আসলে কি, এটা দিয়ে শুরু করছি। আমার একটু বলতে পারবেন কারেন্ট আসলে কি? এখানে যদি বা লিখে রাখছি আমি অলরেডি, একটু বলেন দেখি আমার কারেন্ট আসলে কি। কেউ একজন একটু সাহস করে বলে ফেলেন তো। নির্দিষ্ট দিকে ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে। ইলেকট্রনের প্রবাহ, স্যার। হ্যাঁ, এই যে বললেন ইলেকট্রনের প্রবাহ, সে ভুল বলেছেন। শুধু ইলেকট্রনের প্রবাহ না, প্রথমে যে বলেছেন নির্দিষ্ট দিকে ইলেকট্রনের প্রবাহ, সে সঠিক বলেছেন। নির্দিষ্ট দিকে ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ চার্জের প্রবাহ, নির্দিষ্ট দিকে চার্জের প্রবাহকে বলা হচ্ছে ইলেকট্রিসিটি। নির্দিষ্ট দিকে হইতে হবে, বুঝতে পেরেছেন? দেখেন, নির্দিষ্ট দিকে ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বলে। কেন নির্দিষ্ট দিকে হতে হবে, ধরেন একটু আইডিয়া দিই আপনারে, কেন আসলে নির্দিষ্ট দিকে হইতে হবে। ধরেন ইলেকট্রন তো ভাই ফ্রি ইলেকট্রন সব জায়গাতেই থাকে, আমাদের কন্ডাক্টর মানেই সেখানে ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রনের কোনো অভাব নাই। আগে বলেন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর, এই তিনটা পার্থক্য বুঝি। পরিবাহী, অপরিবাহী এবং অর্ধ পরিবাহী, তিনটার পার্থক্য বুঝি কিনা? হ্যাঁ, বুঝি স্যার, মোটামুটি। কিভাবে বুঝি বলেন তো? পরিবাহী কাকে বলা হয়? যার মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে পরিবহন হতে পারে। হ্যাঁ, এটা একটা সাধারণ মানুষের সংজ্ঞা হইলো আর কি, যে ইঞ্জিনিয়ারিং পড়ে না। এটা ঠিক, পড়ে নেই যে তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ে না সে বলবে যে পরিবাহী কোনটা, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেটা পরিবাহী। অপরিবাহী কোনটা, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না সেটা অপরিবাহী, তাই তো? আর তাইলে অর্ধ পরিবাহী কোনটা, যার মধ্যে দিয়ে অল্প অল্প পরিবাহিত হয় সেইটা। এটা গেল মাঝামাঝি সাধারণ অবস্থা। মানুষের সংজ্ঞা। হ্যাঁ দেখেন, এখন আসলে পরিবাহী কি যদি ইঞ্জিনিয়ারের মতো বলতে চান, সেটা হচ্ছে যে পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, প্রবাহিত হওয়ার মতো মুক্ত ইলেকট্রন থাকে, সেটাকে বলা হবে পরিবাহী। কখন মুক্ত ইলেকট্রন থাকে? কেমিস্ট্রিতে ফিরে যান। কোন একটা পদার্থে, ধরেন আমি অ্যালুমিনিয়াম বললাম, তাহলে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে মোট তিনটা। শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? তিনটা। এই তিনটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয় এগুলোকে। শেষ কক্ষপথের ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এই শেষ কক্ষপথে যখন ফ্রি ইলেকট্রন থাকবে, বন্ধন গঠন করার মতো এই ইলেকট্রন গুলো যাইতে পারবে, তখন সেটাকে বলা হবে পরিবাহী। তাহলে কোন একটা পদার্থের শেষ কক্ষপথে যদি 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে, তখন তাদেরকে বলা হয় পরিবাহী। কত? 1 থেকে 3। আর যদি শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 হয়ে যায়, যেমন ধরেন সিলিকন, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি 4 হয়ে যায়, তখন সেটাকে বলা হবে অর্ধ পরিবাহী। অর্ধ আর পরিবাহী। যদি আর চারের বেশি 4-এর হলে থেকে বেশি হয়ে অপরিবাহী। যায়, 4-এর থেকে বেশি হলে তখন সেটা অপরিবাহী। কেননা তখন আর তারা ইলেকট্রন ছাড়তে চায় না। ক্লাস 9-10-এ পড়ে আসছি, ডিপ্লোমাতেও পড়ছি, যে যদি আমাদের ইলেকট্রন একটা, দুইটা অথবা তিনটা থেকে, এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে, দান করে দেয়। কিন্তু যদি ইলেকট্রন 7টা আছে বা 8টা, 8টা থাকলে তো জীবনেও দান করবে না। 7টা আছে বা 6টা আছে, তখনও কিন্তু এরা ইলেকট্রন দান করতে চায় না, কারণ অনেক এনার্জি প্রয়োজন হয়। তখন সেগুলোকে ফ্রি ইলেকট্রন বলা হয় না। 1 থেকে 3 পর্যন্ত থাকলে সেগুলো হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন। কোন একটা পদার্থের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকলে তখন সেটাকে বলা হয় পরিবাহী। বুঝলাম? এখন আসি, আমাদের কারেন্ট মানেই কি? ওই যে ইলেকট্রনের প্রবাহ, সেটাই তো বললাম। তাহলে ফ্রি ইলেকট্রন না যদি নাই থাকে, প্রবাহ হবে কেমনে? প্রবাহিত হতে হবে তো। অ্যালুমিনিয়ামের একটা বার নেন, ওর মধ্যে কি একটা অ্যালুমিনিয়াম পরমাণু আছে? অসংখ্য অ্যালুমিনিয়াম পরমাণু পাশাপাশি বসে আছে, অসংখ্য অ্যালুমিনিয়াম পরমাণু পাশাপাশি বসে আছে। তাহলে ইলেকট্রনের প্রবাহ মানে কি? এই এই যে ইলেকট্রন গুলো আছে, এগুলো একটা থেকে আরেকটাতে যাইতে হবে, তখনই তো আমি বলতে পারবো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। এখন এর মধ্যে যদি ভাই 8টা ইলেকট্রন দিয়ে এরা অষ্টক পূর্ণ করে থাকে, এরা কি যাবে? 6টা 7টা যদি থাকে, এরা কি যাবে? যাবে না। এরা তখনই যাবে যখন এদের মধ্যে একটা, দুইটা বা তিনটে ইলেকট্রন থাকবে, কেননা তখন অল্প এনার্জি প্রয়োজন ইলেকট্রন পাস হইতে, চলে যাবে ইলেকট্রন তখন। আর যদি বেশি ইলেকট্রন হয়ে যায়, তখন বেশি এনার্জি প্রয়োজন, তখন সেটা অর্ধ পরিবাহী। যেমন ধরেন 4টা থাকলে এ কখনো পরিবাহী কখনো অপরিবাহী, তাই এটাকে বলা হয় অর্ধ পরিবাহী। বাইরে থেকে কিছু প্রভাবক যদি কাজ করে, বাইরে থেকে যদি কোনো বায়াসিং দেওয়া হয়, তখন সেটার মধ্যে যে ইলেকট্রন প্রবাহিত হয়, তাই সেটাকে বলা হয় অর্ধ পরিবাহী। আর অপরিবাহী কোনটা? যখন 4-এর বেশি থাকবে। এটা আমরা পরিবাহী সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন তাহলে ইলেকট্রিসিটির কথা নিয়ে আলোচনা করছিলাম, যে ইলেকট্রিসিটি কি। এখন ধরেন যদি আমরা বলি ইলেকট্রনের প্রবাহ ইলেকট্রিসিটি, তাহলে ধরেন আমার কাছে এখানে অনেকগুলো ইলেকট্রন আছে,
মুক্ত ইলেকট্রন অনেকগুলো আছে, অনেকগুলো চার্জ আছে, নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন। ধরেন বললাম এর মধ্যে আমার এই ইলেকট্রনটা এইদিকে যে যাচ্ছে, কোন একটা এনার্জি আমি এখানে প্রয়োগ করেছি, ধরেন নিচে তাপ দিছি, তাপ দিলে এই মুক্ত ইলেকট্রন গুলো ছুটাছুটি করবে। তাহলে এইটা ধরেন এইদিকে যাচ্ছে, এইটা নিচের দিকে আসতেছে, এইটা আবার এইদিকে যাচ্ছে, এইটা ওপরের দিকে যাচ্ছে, এইটা ধরেন এইদিকে যাচ্ছে। তাহলে এটাকে কি ইলেকট্রিসিটি বলা যাবে? কথা বলেন, এটা কি ইলেকট্রিসিটি বলা যাবে? না স্যার। এটাকে মোটেও ইলেকট্রিসিটি বলা যাবে না, কেননা এদের চার্জের যে সামেশন যদি করেন, একটা এদিকে তার বিপরীতে এটা, একটা এইদিকে একটা এইদিকে একটা এইদিকে, আসলে এদের দ্বারা কোনো কাজ করানো সম্ভব না। তখন এটাকে আপনি ইলেকট্রিসিটি বলতে পারবেন না। এই ইলেকট্রনের ফ্লোটা নির্দিষ্ট দিকে হতে হবে, তখনই সেটাকে আপনি ইলেকট্রিসিটি বলতে পারবেন। আসলে এই পরিবাহের মধ্যে তো মুক্ত ইলেকট্রন সবসময় থাকে, এরা ছুটাছুটি করলেই তো সেটা ইলেকট্রিসিটি হইলো না, নির্দিষ্ট দিকে যেতে হবে, তখনই সেটার দ্বারা আমি কোনো কাজ সম্পাদিত করতে পারবো, তখনই সেটাকে ইলেকট্রিসিটি বলা হবে। আর এই নির্দিষ্ট দিকে যেন যায়, এই জন্য আমাদেরকে বাইরে থেকে একটা চাপ প্রয়োগ করতে হয়। এরা তো নিজের ইচ্ছাতে যাবে না, এদেরকে একটা চাপ দিতে হবে, ধাক্কা দিতে হবে, এই ধাক্কাটাই হচ্ছে ভোল্টেজ। এই ইলেকট্রন গুলো যে যাচ্ছে এমনি এমনি যাচ্ছে না, এই যাওয়ার ফলে চার্জের প্রবাহকে আমরা বলতেছি কারেন্ট। আর এই যে যাওয়ার জন্য যে ধাক্কাটা আমি দিচ্ছি একদিক থেকে, সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ, চাপ বা বিভবের পার্থক্য। বুঝতে পারলাম? এখন আসি, তাহলে দেখলাম ইলেকট্রন ইলেকট্রিসিটি কি সেটা দেখলাম। কারণ এবার আমি ওইটা যদি একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখতে চাই, তাহলে আমাদের এই যে দেখেন এইদিকে কি হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে না, এই দিক থেকে এইদিকে যাচ্ছে। আমরা সবসময় জানি কি বলেন তো, আমরা সবসময় বলি যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে কারেন্ট যায়, তাই বলি কিনা? হ্যাঁ এটাই তো পজিটিভ বলি। থেকে নেগেটিভ দিকের কারেন্ট যায়। কিন্তু এবার আমার একটু বলেন তো ভাই, যে আপনি যে বললেন পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায়, ঠিক আছে, তাহলে এরকম ভাবে কারেন্ট যাওয়ার কথা, যে এটা যদি আমাদের একটা লাইট হয় এদিক থেকে যাওয়ার কথা। এখন নেগেটিভ মানে কি, এখানে ইলেকট্রন, নেগেটিভ চার্জ, এইখানে কি হোল, মানে পজিটিভ চার্জ। তাহলে ইলেকট্রন ভাই কোন দিকে ফ্লো হয়? ইলেকট্রন তো ভাই এদিকে ফ্লো হচ্ছে, তাহলে আপনি কেন বলেন যে কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে? তাই না? ইলেকট্রন তো এদিকে যাচ্ছে, কিন্তু কারেন্ট যাচ্ছে তো, আমরা তো হিসাব করি সবসময় যে কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে যাচ্ছে, তাই বলি না? দেখেন এখন এটা জি। কেন বলা হচ্ছে, এইখানে একটু লক্ষ্য করেন তাইলে বুঝবেন আর কি, যে এইখানে কি বলা হচ্ছে দেখেন, ইলেকট্রন ফ্লো এইদিকে যাচ্ছে। এখানে দেখেন দেওয়া আছে কনভেনশনাল কারেন্ট, প্লাস থেকে মাইনাসের দিকে। কনভেনশনাল কারেন্ট, কনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত, কনভেনশনাল মানে কি, প্রচলিত, প্রচলিত কারেন্ট। অ্যাকচুয়ালি ইলেকট্রন ভাই নেগেটিভ থেকে পজিটিভ দিকেই যায়, কিন্তু একদম যখন বিদ্যুৎ আবিষ্কৃত হয়েছিল, একদম প্রাথমিক অবস্থায়, তখন বিজ্ঞানীরা ধরে নিয়েছিল যে, যখন ধরেন একদম স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি করেছে, কেবল ব্যাটারি উৎপাদন করেছে ওই সময়ে, তখন বিজ্ঞানীরা ধরে নিয়েছিল যে পজিটিভ প্রান্ত থেকেই আমাদের কারেন্ট ফ্লো হয়, পজিটিভ প্রান্তের জন্য আমাদের লাইটটা জ্বলে, পজিটিভ প্রান্তের জন্যই কারেন্টটা প্রবাহিত হয়, অর্থাৎ হোল, অর্থাৎ পজিটিভ চার্জের জন্যই আমাদের সবকিছু হচ্ছে, এটা তারা ধরে নিয়েছিল। এবং এটাই পুরো পৃথিবীব্যাপী সমাদৃত হয়ে গিয়েছিল, যার কারণে এটাকে বলা হচ্ছে প্রচলিত কারেন্টের ডিরেকশন। অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কিন্তু পুরো বিশ্বব্যাপী কনভেনশনাল কারেন্ট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এটা আমরা আমাদের হিসাবে সুবিধার্থে পুরো বিশ্বব্যাপী এটা ধরে নেওয়া হয় যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাচ্ছে। এইটাতে যে কোনো ভুল হবে সেটা কিন্তু এরকম না, কোনো ভুল হবে না। এই ডিরেকশনটা জাস্ট ডিফাইন করে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। পুরো বিশ্বব্যাপী প্রত্যেকটা বই, প্রত্যেকটা নোট, প্রত্যেকটা জায়গাতে প্লাস থেকে মাইনাসের দিকে ধরে নেওয়া হয়ে গেল, সমস্যা নেই তো, জাস্ট ডিরেকশন যে কোন দিকে যাচ্ছে, এটাতে কনভেনশনাল। তবে আমি যতদূর শুনেছি, আমরা শিওর, সেটা হচ্ছে আমেরিকাতে অর্থাৎ ইউএসএ তে এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট যাচ্ছে, এটাই ধরে নেওয়া হয়। আশা করি উত্তর পেয়েছেন আর কি। হুম। তাহলে এখন এটা আমরা এটা দেখলাম, এটা যদি এখন অ্যাটমিক লেভেলে দেখতে চাই যে অ্যাটমিক লেভেলে ঘটনাটা কি ঘটে, আমি জানি না দেখতে পাচ্ছেন কতটুকু, যে আসলে এই ইলেকট্রন গুলো কিভাবে যাচ্ছে। এখানে আসলে অনেকগুলো অ্যাটম আছে, ধরেন এটা একটা কপার ওয়্যার, এখানে অনেকগুলো অ্যাটম আছে, এই একটা থেকে আরেকটাতে অ্যাটম গুলো পাস হচ্ছে, একটা থেকে আরেকটাতে, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে ইলেকট্রন গুলো পাস হচ্ছে, এই পাস হওয়ার ফলে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। ও আচ্ছা। ঠিক আছে? তার মানে আমাদের কিন্তু ভাই ইলেকট্রন সবসময় তারের মধ্যে থাকে, চলে যায় কি চাপ, ওই যে চাপ দিয়ে যে বায়াসিং এর মাধ্যমে ইলেকট্রন গুলোকে পাস করাচ্ছে, এইটাই চলে যায়। বুঝতে পারছেন? ভোল্টেজটা হারায় যায়, এই জন্য ভোল্টেজ চলে যায়, বাতি নিভে গেল। বুঝছেন? ইলেকট্রন ভাই ওর মধ্যে সবসময় আছে, মুক্ত ইলেকট্রন।
ইলেকট্রন সবসময় ওকে, এবার আসি ইলেকট্রিসিটি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সার্কিট। আমরা যদি ইলেকট্রনটা একটা সার্কিট ইমপ্লিমেন্ট করি, তাহলে এই ইলেকট্রনটা দেখতে এরকম হবে যে ইলেকট্রন এই দিক থেকে এদিকে ফ্লো হবে আর কি, কিন্তু কারেন্টটা আমরা ধরে নিচ্ছি এদিক থেকে এদিক ফ্লো হচ্ছে। এই জন্য দেখেন ডিরেকশন দিয়ে রাখছি যে এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো, আর কারেন্টের ডিরেকশনটা এখানে দেওয়া নাই। আমরা যখনই এরকম একটা ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি সেল, তো ব্যাটারির সাথে যখন একটা লাইট সংযোগ করছি, এখানে একটা সুইচ দিয়ে দিচ্ছি, এটা যখন আমরা লাগাচ্ছি তখন একটা পথ পাচ্ছি ইলেকট্রন গুলো ফ্লো হওয়ার জন্য। আসলে এই ইলেকট্রন গুলো কিভাবে ফ্লো হয় জানেন? এখানে একটু খেয়াল করেন, এইখানে আমাদের কি আছে? পজিটিভ চার্জ, এখানে আছে নেগেটিভ চার্জ, এবং এটা হচ্ছে ব্যাটারি সেলের কথা বললাম। এখন এই তারের মধ্যে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ আছে। কারণ ঘটনাটা কি হবে দেখেন, যে এই তারের মধ্যে যেহেতু মুক্ত ইলেকট্রন আছে, আর এই ব্যাটারিতেও এখানে কি আছে? নেগেটিভ চার্জ আছে। আমরা কি জানি? একই ধর্মী দুইটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে এই যে চার্জটা, এই চার্জটা আমাদের তারের মধ্যে যে মুক্ত ইলেকট্রন গুলো আছে এদেরকে কি করবে? বিকর্ষণ করবে। তার মানে কি এদিক থেকে ধাক্কা দিবে। এই যে এদিক থেকে ধাক্কা দিল, তার ফলে ইলেকট্রন গুলো কি এদিকে এখন ফ্লো হতে থাকবে, এদিক থেকে ধাক্কা দিতে থাকবে। এবং আমরা এটাও জানি বিপরীত ধর্মী দুইটা চার্জ একে অপরকে কি করে? আকর্ষণ করে। যারা চুম্বক নিয়ে তো খেলছেন অনেক সময়, চুম্বক এবার বিপরীত দিকে ধরলে কি করবে? বিকর্ষণ করবে। মানে একই যদি দুইটা পোল হয়, দুইটাই যদি নর্থ পোল হয় তাহলে বিকর্ষণ করবে, আর একটা নর্থ পোল একটা সাউথ পোল হলে আকর্ষণ করে। ওইখানে এইরকমই বিষয়, পজিটিভ চার্জ পজিটিভ নেগেটিভ চার্জকে নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে, পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। এই নেগেটিভ চার্জ গুলো যেহেতু ইলেকট্রন গুলোকে ধাক্কা দিচ্ছে, তার মানে এরা সামনের দিকে যাওয়ার একটা শক্তি পাবে। এবং একইভাবে এটা যেহেতু বিপরীত চার্জ, এখানেও কি আছে? ইলেকট্রন আছে না? এখানেও ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন। এই পজিটিভ চার্জ গুলো ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে। এখানে হোল, পজিটিভ চার্জ মানে আসলে হোল, গর্ত। আর এগুলো হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন গুলো সবসময় হোলের দিকে অগ্রসর হতে চায়। তাহলে পজিটিভ চার্জ গুলো এদেরকে আকর্ষণ করবে। তাহলে দেখেন, এই দিক থেকে ধাক্কা দিচ্ছি, এদিক থেকে আকর্ষণ করতেছি, তার মানে একটা লুপ ক্রিয়েট হবে। এই লুপের মধ্যে দিয়ে ইলেকট্রনটা কন্টিনিউয়াস কি হতে থাকবে? ফ্লো হতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারিতে চার্জ থাকবে। বুঝতে পেরেছি? তাহলে এটা গেল আমার ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রন কিভাবে ফ্লো হচ্ছে, আমরা যদি এটা এখন কারেন্টের অনুযায়ী দেখাতে চাই যে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, তাহলে এটা হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে। সেটা কি? পজিটিভ চার্জ। বুঝতে পেরেছি? কেননা ইলেকট্রন যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছে নেগেটিভ চার্জ, তার মানে পজিটিভ চার্জটা এদিক থেকে এদিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ যায় না, বিষয়টা এরকম না, বাট আমরা ধরে নিতে পারি পজিটিভ চার্জ যায়। কিভাবে? ধরেন পাশাপাশি আমি বললাম যে দুইটা অ্যাটম আছে, এইটা একটা অ্যাটম, ধরেন অ্যালুমিনিয়ামের, এটা একটা অ্যালুমিনিয়ামের অ্যাটম। তাহলে এইখানে একটা ইলেকট্রন ছিল, ধরেন তিনটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রন এখান থেকে যদি এখানে চলে যায়, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে না? সেটাকে বলা হয় হোল। একটা ইলেকট্রন যদি এই পাশে চলে যায়, এখানে একটা কি তৈরি হলো? ফাঁকা জায়গা, হোল তৈরি হলো, মানে সেটা পজিটিভ চার্জ। তাহলে ঘটনাটা কি ঘটলো দেখেন, নেগেটিভ চার্জ এইখান থেকে এখানে গেল, আর পজিটিভ চার্জ এখানে ক্রিয়েট হলো। আগে এখানে পজিটিভ ছিল, এবার পজিটিভ এখানে হয়ে গেল, নেগেটিভ এখানে হয়ে গেল। তাই আমরা বলি যে এদিক থেকে যদি ইলেকট্রন যায়, নেগেটিভ চার্জ যায়, তাহলে এদিক থেকে পজিটিভ যাচ্ছে। ওইরকমই না, ইলেকট্রন গেল, পজিটিভ চলে আসলো। আসলে পজিটিভ আসেনি, ইলেকট্রন যাওয়ার ফলে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়ে গেছে। সেটাকেই দেখতে অনেকটা এরকমই মনে হয় যে ইলেকট্রন যেদিক দিয়ে যাবে, পজিটিভ চার্জ তার বিপরীত দিকে যাবে, এই আর কি। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি। এখন আসেন যে সার্কিট কাকে বলে, একটি আদর্শ সার্কিটের উপাদান কয়টি এবং কি কি। একদম সার্কিটে পড়াশোনা করতে চাই। সার্কিট কাকে বলে, একটি আদর্শ সার্কিটের উপাদান কয়টি ও কি কি। বেশিক্ষণ ক্লাস নিব না, আর অল্প কিছুক্ষণ ক্লাস নিয়ে আশা করা যায় আমরা আজকের মতো শেষ করে দিব। আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, যেদিন ডিপার্টমেন্ট ক্লাস শুরু হবে। তো সার্কিট কাকে বলে, একটি আদর্শ সার্কিটের উপাদান কয়টি এবং কি কি বলতে পারবেন? সার্কিটের উপাদান 5টি। হ্যাঁ, আদর্শ সার্কিটের উপাদান 5টি। সার্কিট কাকে বলে? যে কোনো পথ বা যার কারেন্ট মধ্যে প্রবাহের পথকে সার্কিট বলে। আরেকবার বলেন প্লিজ। যে কোনো পথ বা যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের পথকেই সার্কিট বলে। সার্কিট বলে। কারেন্ট প্রবাহের একটা সম্পূর্ণ পথকে সার্কিট বলা হয়, রাইট? জি জি জি। সম্পূর্ণ কথাটা অ্যাড করবেন। এখন এটার মধ্যেও কিন্তু আছে, সম্পূর্ণ পথ হলেই সেটাকে যে শুধু সার্কিট বলবেন এমন না, সার্কিটের আবার অনেক ধরন আছে। সার্কিট মানে তো সার্কিট হইতে হবে। আমি যদি এখন এরকম করে দিই যে ধরেন এই যে এটা একটা কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথ, এটা ধরেন হচ্ছে সার্কিট। কিন্তু এটা একটা সার্কিট গেল কিভাবে, যে এখানে একটা ব্যাটারি আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং একটা লাইট জ্বলতেছে, একটা সম্পূর্ণ পথ আর কি। তো এটাকে আমরা বলতে পারি
যে সার্কিট। কিন্তু ঝামেলাটা কোথায় দেখেন, এই সার্কিটে, এটা সার্কিট হয়েছে ঠিক আছে, কিন্তু এই সার্কিটে আপনি চাইলে এই লাইটটাকে অন অফ করতে পারবেন না, পারবেন? না না হবে না, সুইচ নাই স্যার, হবে না। হ্যাঁ, এই সার্কিটে আমরা চাইলেও এটাকে অন অফ করতে পারছি না। তাহলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি কি এমন কোন সার্কিট ডিজাইন করতে পারি না যেখানে আমি একটা লাইটকে অন অফ করতে পারছি না, আমার লোডকে কন্ট্রোল করতে পারছি না। এখন এই লোডকে কন্ট্রোল করার একটা উপায় ব্যাটারিটা খুলে ফেলা, আবার জোড়া দেওয়া, অথবা লাইটটা খুলে ফেলা আবার হোল্ডারে লাগানো। এটা কখনোই ইউজুয়াল হইতে পারে না। এটা ছোটবেলায় করতাম, যখন ওই যে ছোটবেলায় ওই যে কার টার কিনে আনতাম না, ছোট গাড়ি টাড়ি খুলে ওইটার ব্যাটারি যেগুলো আছে খুলে টুলে ওই ব্যাটারি আবার মোটরের সাথে লাগে, চালায় মনে করতাম ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এটা করতাম আর কি ছোটবেলায়, গাড়ি টাড়ি কিনে এনে ওইটার মোটর খুলে ব্যাটারি খুলে চালাইতাম আর ভাবতাম যে নিজে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এখন ওইখান থেকে ইঞ্জিনিয়ার হওয়ার শখ, আল্লাহ তাআলা শখ পূরণ করেছে। তো চলেন আমরা পরেরটা দেখি, যে এইটাকে সার্কিট বলা গেলেও এইবার এই সার্কিটটাকে আমার ইচ্ছা কি হলো যে আমি লাইটটাকে কন্ট্রোল করব, সেটা কিসের মাধ্যমে? একটা সুইচের মাধ্যমে। এবার দেখেন একটা সুইচের মাধ্যমে আমরা সেটাকে কন্ট্রোল করতেছি। এভাবে এটা একটা সুইচ অ্যাড করে দিচ্ছি, আগের মতোই দেখেন একটা ব্যাটারি একটা লাইট আছে। এবার এটাকে কি করছি? কন্ট্রোল করছি। সুইচটা দিলে লাইটটা জ্বলবে, সুইচটা যদি বন্ধ করি লাইটটা বন্ধ হয়ে যাবে। তার মানে একটা কন্ট্রোলিং জিনিস আমরা পেলাম। তাহলে এবার তো মোটামুটি সার্কিট হয়েছে নাকি? ফিউজ লাগবে এখনো স্যার। আদর্শ সার্কিট হয় নাই। পুরোটা হয়নি। এখনো এখনো আদর্শ সার্কিট হয়নি। তাহলে কিসের কমতি আছে? সেটা হচ্ছে প্রোটেকশনের কমতি আছে। প্রোটেকশন, নট ফিউজ, নট নেসেসারি যে সেটা ফিউজই হবে, প্রোটেকশনের ঘাটতি আছে। এটা ছিল কি, এটা যে সুইচই হইতে হবে এমন কোনো কথা নেই, আমাদের কন্ট্রোলিং এর ঘাটতি ছিল। আমি একটা কন্ট্রোল ডিভাইস নিয়ে আসলাম। এরপরে আমার প্রোটেকশনের ঘাটতি আছে, যদি আমার কোনোভাবে এর মধ্যে যে অতিরিক্ত কারেন্ট ফ্লো হয় তাহলে লাইটটা যেন নষ্ট না হয়ে যায়। এখানে তো ভাই লাইট লাগাইছি, ধরেন আপনি একটা বাসার ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন করলেন, যেখানে একটা এসি লাগাইছে, আপনি লাগা দিয়ে আসা 2 দিন পরে এসিটা নষ্ট হয়ে গেল আপনার সার্কিটের ফল্টের কারণে, মেনে নিবে? আপনাকে আস্ত রাখবে? রাখবে না। দ্বিতীয় দিন আর কোনোদিন আপনারা রাখবে না। একটা ইন্ডাস্ট্রিতে আপনি জব করেন, সেই ইন্ডাস্ট্রিতে একটা হেভি মেশিন ধরেন আপনাকে ইনস্টল করতে বলেছে, সেখানে আপনি সার্কিট ডিজাইন করলেন, 2 দিন পরে মেশিনটা পুড়ে গেল শর্ট সার্কিট হয়ে, মেনে নিবে না। তো এইটার থেকে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। সেই প্রোটেকশনের বা প্রোটেকটিভ ডিভাইসটা এখন আমরা এখানে সংযুক্ত করতে হবে। সেই প্রোটেকশন ডিভাইস, প্রোটেকটিভ ডিভাইসটা কি তাহলে? এটা ফিউজ হইতে পারে, সার্কিট ব্রেকার হইতে পারে, এটসেট্রা এটসেট্রা। যদি আমরা পাওয়ার সিস্টেমে চলে যাই, রিলে, তারপরে তার সাথে আইসোলেটর, অনেক কিছু চলে আসবে। বাট নরমালি যদি বলি ফিউজ, তাহলে একটা ফিউজ আমাকে সেখানে তার সাথে কিন্তু সংযোগ করে দিতে হচ্ছে। তাহলে একটা আদর্শ সার্কিটের মোট কয়টা জিনিস দেখলাম? যে প্রথমে জাস্ট একটা লাইট দিয়ে দিছিলাম, দিয়ে ব্যাটারির সাথে চালাচ্ছিলাম, কিন্তু সেটার সমস্যা হইলো, তাই সুইচ যুক্ত করলাম। এবার সুইচেও প্রবলেম আছে, তাই একটা কি যুক্ত করলাম? ফিউজ যুক্ত করলাম। তাহলে এটা আমাদের ফিউজ কন্ট্রোলিং ডিভাইস, এটা আমাদের ধরেন সুইচ, এটা আমাদের সোর্স। তাহলে মোট কয়টা কম্পোনেন্ট হলো একটা আদর্শ সার্কিটের? 5টা। সেটা কি কি? এই যে এটা হচ্ছে সোর্স, নট ব্যাটারি। বলবেন না যে আদর্শ সার্কিটের উপাদান ব্যাটারি, মোটেও ব্যাটারি না, এটা হচ্ছে সোর্স। একটা সোর্স লাগবে, সেটা ব্যাটারি হইতে পারে, জেনারেটর হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে একটা সোর্স। এরপরে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কন্ট্রোলিং ডিভাইস। না, এটা কন্ট্রোলিং ডিভাইস, কন্ট্রোল ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস, কন্ট্রোল করছি। এইটা হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস, প্রোটেক্টিভ ডিভাইস। ওকে, আর এইটা হচ্ছে আমাদের লোড, এটা হচ্ছে লোড। তাহলে কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা। আরেকটা কি বলেন? কন্ডাক্টর। কন্ডাক্টর। এই যে ধরেন আপনার কাছে এই সবগুলো আছে, লাইট জ্বলবে জ্বলবে না যতক্ষণ না আপনি তারের মাধ্যমে এটাকে সংযোগ দিচ্ছেন। তার মানে আরেকটা হচ্ছে কন্ডাক্টর। এই 5টা হচ্ছে আমার আদর্শ সার্কিটের উপাদান। আর কখনো ভুলবো না ইনশাআল্লাহ, যদিও আমরা সবাই জানতাম, তারপরেও আমরা একটু রিক্যাপ করে নিলাম আর কি। ঠিক আছে, বুঝছি সবাই? জি স্যার। এবার আসে যে এটা কি সার্কিট বলা যাবে? না স্যার, না। এটা কি বলা যাবে তাহলে? স্যার আদর্শ সার্কিট বলা যাবে না। সার্কিট বলা যাবে কিনা তাই বলেন আগে। আদর্শ কিছুই বলা যাবে না, এটা তো লোডের সাথে কোনো কানেক্টই নেই। নেগেটিভ পজিটিভ তো সব একসাথে স্যার। শর্ট সার্কিট, সার্কিট এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট। কেননা সরাসরি পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত কানেক্ট করে দেওয়া হয়েছে।
সরাসরি শর্ট সার্কিট হয়ে গেছে, মাঝখানে কোনো বাধা নাই। এখানে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হবে, অসীম পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে। অ্যাকচুয়ালি অসীম না, আনডিফাইন্ড, আমরা জানি না কত কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট তো আর অসীম হইতে পারে না, এর নির্দিষ্ট একটা চার্জের ক্ষমতা আছে, তার বেশি তো হবে না। আনডিফাইন্ড, আমরা জানি না কত কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু সেটা অনেক বেশি। মুহূর্তের মধ্যেই সবগুলো চার্জ ডিসচার্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল শর্ট সার্কিট। কেন? সরাসরি শর্ট করে দেওয়া আছে আর কি, এখান থেকে এন পর্যন্ত, তাই লাইটটা জ্বলবে না, এটা শর্ট সার্কিট। এরপরে যদি আমি দেখি যে এই যে আপনাদের জন্য এটি প্রশ্ন ছিল আর কি, যে সার্কিট, এটা সার্কিট না, এটা মূলত শর্ট সার্কিট। এরপরে আমরা আসি যে এই যে এটার কথা যদি বলি, এটাকে কি বলা হবে? এটা একটা সার্কিট, তাই তো? আর আসলে ওপেন সার্কিট কি আর হচ্ছে শর্ট সার্কিট কি, সেটা যদি একটু দেখতে চাই। এই যে এখানে যেটা দেখাইছিলাম, যখনই আমরা সুইচটা খুলে ফেলতেছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? ওপেন সার্কিট। আর যখনই সুইচটা সংযোগ করে দিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে ক্লোজ সার্কিট। দেন ক্লোজ সার্কিট আর শর্ট সার্কিট কিন্তু এক জিনিস না। আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট সার্কিট, আর ক্লোজ সার্কিট কি? এই যে এটা দেখেন ক্লোজ সার্কিট, বদ্ধ পথ, কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে এটা ক্লোজ সার্কিট। আমরা যদি সুইচের মাধ্যমে খুলে দিই তাহলে সেটা ওপেন সার্কিট, লাগিয়ে দিলাম শর্ট সার্কিট, ক্লোজ সার্কিট। এটা এখানে দেখেন লেখা চেঞ্জ হচ্ছে, ওপেন সার্কিট, এখন লাগিয়ে দিছি ক্লোজ সার্কিট, খুলে ফেলেছি ওপেন সার্কিট। বুঝতে পেরেছি? ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট আর শর্ট সার্কিট, এই তিনটার মধ্যে পার্থক্য বুঝছি? জি স্যার। ওকে, এইটাই এখানে আর কি লেখা দেওয়া আছে, যে আমাদের সার্কিট মূলত তিন ধরনের, একটা হচ্ছে ওপেন সার্কিট, একটা ক্লোজ সার্কিট, আর একটা হচ্ছে শর্ট সার্কিট। তো আমরা যদি ওপেন সার্কিট বলি, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এতক্ষণ আমরা 2D তে দেখছি, যদি 3D তে দেখতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট। ঠিক আছে, যে একটা তার, দুইটা ব্যাটারির সাথে একটা লাইট লাগানো আছে, কিন্তু একটা তার কি খুলে ফেলা আছে, তার মানে এটাকে তখন কি বলা হবে? ওপেন সার্কিট। এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট। আর এইখানে যদি আমরা এটাকে সংযোগ করে দিই তখন সেটাকে বলা হবে ক্লোজ সার্কিট। আমরা যদি এটাকে সংযোগ করে দিই, এই যেভাবে লাগিয়ে দিলাম, তখন সেটাকে বলা হবে ক্লোজ সার্কিট, এবং লাইটটা তখন জ্বলবে। আগেরটাতে কিন্তু লাইট জ্বলছিল না, এবার লাইটটা জ্বলবে, তখন সেটা ক্লোজ সার্কিট। অর্থাৎ কার্যকরী একটা সার্কিটকে ক্লোজ সার্কিট বলা হচ্ছে। আর শর্ট সার্কিট তখন বলা হবে যখন আমরা জাস্ট ব্যাটারির দুই প্রান্ত লাগিয়ে দেবো, তখন সেটা শর্ট সার্কিট এবং এখানে ফায়ার করবে। ঠিক আছে, পার্থক্যগুলো মোটামুটি তো বুঝলাম নাকি? এবং আমাদের আজকে তো আপনাদের সিলেবাস নিয়ে সব আলোচনা করেছি, আমাদের মূল পড়াশোনা আসলে শুরু হবে আগামী দিন থেকে, এবং অনেক কিছু শিখবো আশা করি ইনশাআল্লাহ। আমি কোনো কিছু আসলে স্কিপ করে চলে যেতে পারি না। আমি জানি না কতটুকু বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি। এখন যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞাসা করতে পারেন। 11টা 20 বেজে গেছে, আমরা আজকে সামনের দিকে আগাবো না। আগামী দিনে আমরা সিরিজ প্যারালাল সার্কিট, এরপরে কেভিএল কেসিএল, ভোল্টমিটার অ্যামিটার কানেকশন, এগুলো নিয়ে হিউজ আলোচনা করবো। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভোল্টমিটার কিসে সংযোগ করা হয়, বলবেন প্যারালালে, অ্যামিটার কিসে সিরিজে, কেন বলতে পারবেন না, সঠিক অ্যান্সার দিতে পারবেন না, বলবেন পুড়ে যাবে, ওপেন হয়ে যাবে, এই ধরনের অ্যান্সার দিবেন। এগুলো নিয়ে আমরা হিউজ ডিটেলস আলোচনা করবো, যেন ম্যাথমেটিক্স ভালোভাবে করতে পারি। আশা করি আপনারা থাকবেন আগামী দিনেও।